আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে এই করোনার মধ্যে ভালোই আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমি তোমাদেরকে কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগত। উপস্থাপনায় আমি মোহাম্মদ কামরুল হাসান সুমন, সহকারী শিক্ষক বাংলা, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বারৈল, নবগ্রাম, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, প্রথমেই আমরা একটি ছবি দেখে নিচ্ছি। এটা কিসের ছবি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, ঠিক ধরেছ, এটি শহীদ মিনারের ছবি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ হচ্ছে লখার একুশে। লেখক হচ্ছে আবু বকর সিদ্দিক, সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র। আজকে লখার একুশের দ্বিতীয় অংশ নিয়ে আমি আলোচনা করব। তোমাদের ইতিমধ্যেই এর আগের ক্লাসটা এই লখার একুশের প্রথম অংশ শেষ করেছি, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আজকে আমরা লখার একুশের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে শিখন ফল এগুলো আলোচনা করেছি, তবুও আজকে একটু আলোচনা প্রথমে করে নিচ্ছি। এই যে লখার একুশে, এই লখার একুশে থেকে তোমরা কি কি শিখতে পারবে? লেখক পরিচিতি বলতে পারবে, নতুন শব্দ প্রয়োগ করে বাক্য গঠন করতে পারবে, 1952 সালে ভাষা আন্দোলন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করতে সচেষ্ট হবে, লখার পরিচয় এবং জীবনযাত্রা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লেখক পরিচিতি এর আগে জেনেছি, তবুও একবার চোখ বুলিয়ে নেই। তাহলে এই লখার একুশের এটা লেখক হচ্ছে আবু বকর সিদ্দিক, জন্ম 1936 সালে বাগেরহাট জেলায়। কাব্যগ্রন্থ, উপন্যাস সহ বিভিন্ন সাহিত্য তিনি রচনা করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপনা করেন তিনি। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে জলরাক্ষস, খরাদহ, 71-এর হৃদয় ভস্ম ইত্যাদি। বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের কিছু নতুন শব্দের অর্থ জেনে নেই। আমরা এই লখার একুশের প্রথম অংশে কিছু নতুন শব্দের অর্থ জেনেছি, আর আজকে দ্বিতীয় অংশে আরো কিছু শব্দের অর্থ আমরা জেনে নিই। গাঢ়, এই যে দেখো, গাঢ় অর্থ ঘন। প্রভাত ফেরি, ভোরবেলা দল বেঁধে পাড়ায় পাড়ায় গান গেয়ে সবাইকে জাগিয়ে তোলার অনুষ্ঠান বিশেষ, কিন্তু এখানে বিশেষ অর্থে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর 21শে ফেব্রুয়ারি খালি পায় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করাকে বলা হয় প্রভাত ফেরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো কিছু শব্দের অর্থ আমরা জেনে নিই। গুলি খেলা, এই যে দেখো, গুলি খেলা অর্থাৎ মার্বেল দিয়ে খেলা। শহীদ মিনার, শহীদদের স্মৃতি রক্ষার জন্য নির্মিত মিনার। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মিনার। এই মিনারে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই শহীদ মিনারে এসে ফুল দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রভাত ফেরি। আচ্ছা, প্রভাত ফেরি আমরা বলতে কি বুঝি? দেখো, এখানে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই যে দলবদ্ধভাবে, এই যে দেখো,
মেয়েরা খালি পায়ে হেঁটে যাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছ খালি পায়ে হেঁটে যাচ্ছে, ভোরবেলা খালি পায়ে হেঁটে কোথায় যাওয়া হচ্ছে দেখো, আমরা ছবিতে দেখে নিই। এটা হচ্ছে শহীদ মিনারে। এই যে শহীদ মিনার, এই শহীদ মিনারে সকালবেলা ভোরবেলা খালি পায়ে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে যে শ্রদ্ধা জানানো হয় ফুল দিয়ে, তাকে আমরা বলি প্রভাত ফেরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অমর একুশে 1952 সম্পর্কিত কিছু চিত্র আমরা প্রথম অংশে জেনেছি যে আসলে 1952 সালে কি ঘটেছিল, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 1948 সালের জানুয়ারি মাসে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তাহলে যখন এই পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে যখন ঘোষণা দেন যে উর্দুই হবে এই পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন ছাত্র সমাজ কিন্তু এটি মেনে নিতে পারেনি। তারা এর প্রতিবাদে মিছিল করেছে এবং যখন এই যে মোহাম্মদ আলী জিন্নাহ দেখলেন যে এই যে প্রতিবাদ হচ্ছে ছাত্রদের তরফ থেকে তীব্রতর প্রতিবাদ, তখন সে 144 ধারা জারি করেন। সেই 144 ধারা ভেঙে ছাত্র সমাজ ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে প্রথম মিছিল বের করে। সেই মিছিলে এই যে পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানি পুলিশ, তারা এই ছাত্রদের ওপর বর্বরচিত হামলা করে, লাঠিপেটা, তারপরে কাঁদানো গ্যাস নিক্ষেপ এবং সর্বোপরি গুলি করে এবং সেই গুলিতে অনেক ছাত্ররা নিহত হন। এটা আমরা প্রথম অংশে জেনেছি। তার নিহতদের মধ্যে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার এরা হচ্ছে উল্লেখযোগ্য, এরা অগ্রণী ভূমিকা পালন করেছে 1952 সালে পুলিশের গুলিতে। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এরা ছাড়াও আরো অনেকেই শাহাদত বরণ করেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার, এখানে যে এই যে রফিককে দেখতে পাচ্ছ, তোমরা তো ইতিমধ্যেই জেনেছ যে এই রফিকের বাড়ি হচ্ছে আমাদের মানিকগঞ্জে, মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার পারিল গ্রামে এই রফিকের জন্ম। তো আমরা মানিকগঞ্জবাসী অবশ্যই আমরা এই ভাষা শহীদের জন্য গর্ব করি। শহীদ রফিক সড়ক, এই সড়কটি আমাদের ভাষা সৈনিক, আমাদের ভাষা যোদ্ধা এই রফিকের নামে উৎসর্গ করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এই যে মোরালটি জানো, এই মোরালটি কোথায় অবস্থিত? আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের বাসভবনের ঠিক সামনেই রয়েছে, খালের পাড়েই রয়েছে এই মোরালটি। সুন্দর করে এই মোরালটি করা হয়েছে। তো তোমরা অবশ্যই এই মোরালটি সহকারে তোমরা রফিকের বাড়ি সিংগার পারিল সেখানে অবশ্যই যাবে এবং তার স্মৃতি বিজড়িত একটি জাদুঘর রয়েছে, সেই জাদুঘরে তোমরা ঘুরে আসবে। এটা তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসে এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমি এর আগে লেখার 21-এর কয়েকটি অংশ তোমাদেরকে বুঝিয়েছি, আজ শেষ কয়েকটি অংশ তোমাদেরকে বোঝাবো। মা তার তেনাখানি পড়ে দিনভর কেঁদে কেঁদে ভিক মেরে ফেরে, লখার দিন কাটে গুলি খেলে, সেরা কাগজ কুড়িয়ে বন্ধুদের সঙ্গে মারামারি করে, আর খাবারের দোকানের এটো পাতা চেটে। অর্থাৎ এই যে তার মা তার কি করে, দিন ভরে ভিক্ষা করে, আর লখার দিন কাটে কি করে, গুলি খেলে, তারপরে এই যে ছেঁড়া কাগজগুলো কুড়িয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে, তারপরে এভাবেই তার সময়টা কাটে। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে তার সময়গুলো কাটে, তার পেটে কিন্তু কোনো দানাপানা অর্থাৎ খাবার জোটে না, পড়ে না। সে এই যে এঁটো পাতা অর্থাৎ এই যে খাবারের অবশিষ্ট যে ফেলে রেখে যায়, এগুলো সে চেটে চেটে খায়, এগুলোই বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কয়েকটি ছবিতে এখানে বোঝানো হয়েছে যে তার মা কি করছে, এই যে দেখো ভিক্ষা করছে। এটা প্রতীকী ছবি, সবগুলোর প্রতীকী ছবি তোমাদের বোঝানোর স্বার্থে এখানে ব্যবহৃত হয়েছে। এই যে গুলি খেলা হচ্ছে, তারপরে এই যে এটো চেটে খাচ্ছে, অর্থাৎ এই যে অবশিষ্ট যে খানাগুলো থাকে সেগুলো তারা খাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খানিকটা এগিয়ে উঁচু রেল লাইন
যেন দুটো মরা সাপ, পাশাপাশি শুয়ে আছে চুপচাপ। লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে ঠুক ঠুক ঠুকে তার ওপর কান পাতল। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে, যেন গানের সুর লহরী বয়ে যাচ্ছে কানের ভেতর দিয়ে। দেখো, এই যে এখানে ছবিতে দেখানো হচ্ছে যে দুটি রেল লাইন, আর এই যে এখানে বোঝানো হয়েছে যে প্রতীকী লখার ছবি দিয়ে, এখানে প্রতীকী ছবি, যে লখা কি করছে, যে এই রেল লাইনের পাতে সে কান পেতে রয়েছে। কান পেতে থাকলে ওই যে দেখো দূরে রেল গাড়িটা আসছে, তো এখানে এই রেলগাড়িটা আসলে এই যে যে পাতে কান পেতে রাখা হচ্ছে, এখানে সুন্দর একটি আওয়াজ শোনা যায়। আর লখা সেই আওয়াজটি শোনার জন্য সে কান পেতে রইল কোথায়? রেল লাইনের ইস্পাতের ওপর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবছা অন্ধকার, ফিনফিনে ঠান্ডা, গাছের পাতা থেকে শিশির গড়িয়ে পড়ছে, খুব খুব করে কাশি আসছে লখার, খালি গা শিশিরে ভিজে শীত লাগছে। একটা খেকশিয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে। অর্থাৎ এখানে আবহাওয়ার কথা বর্ণনা করা হয়েছে যে আবছা আবছা অন্ধকার, আবার ফিনফিনে অর্থাৎ খুবই ঠান্ডা, গাছের পাতা থেকে শিশির গড়িয়ে পড়ছে, খুব খুব করে অর্থাৎ লখার কাশি আসছে, সে কাশতে কাশতে খালি গায়ে শিশির ভিজে এই শীতের মধ্যে কোথাও যাচ্ছে। ওই সময় সে খেয়াল করলো যে একটা খেক শেয়াল তার দিকে তাকিয়েছিল। সেদিনের সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর। পথে পথে মিছিলের ঢল নেমেছে, শত শত মানুষ, ঠোঁটে প্রভাত ফেরির গান। এই ভিড়ের মধ্যে খুদে টোকাই লখাকে দেখা যাচ্ছে, কারণ তার গা উদাম। সে জন্ম বোবা বলে মনে মনে বলে অ আ ক খ, বাইরে শব্দ হয় আ আ আ আ। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বোঝানো হয়েছে যে সেদিনের সকালটা ছিল খুবই সুন্দর, স্বচ্ছ এবং পরিষ্কার। আর পথে পথে কি ছিল? মিছিলের ঢল। মিছিলের ঢল নাম ছিল সেদিন সকালবেলা। শত শত মানুষ, অনেক মানুষ সেই মিছিলে ছিল। ঠোঁটে প্রভাত ফেরির গান। আচ্ছা, প্রভাত ফেরি বলতে কি বোঝায় প্রিয় শিক্ষার্থী? আমি ইতিমধ্যেই তোমাদের সঙ্গে আলোচনা করেছি, তাই না? আর এই লখা কি ছিল? জন্ম বোবা। সে জন্ম থেকেই বোবা ছিল, সে কথা বলতে পারতো না। সে মনে মনে বলে অ আ ক খ, এবং মনে মনে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানগুলো সে গাচ্ছিল। কিন্তু সে বোবা দেখে তার বাইরে, মুখের বাইরের যে শব্দ হচ্ছে সেটা আ আ আ এভাবেই শব্দ হচ্ছে, কিন্তু তার অন্তরে, বুকে কি ছিল? এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা সে মেটানোর জন্য এত কষ্ট করে, দেখো গরিব ঘরের একটা ছেলে টোকাই, সে সকালবেলা কষ্ট করে যে ফুল সংগ্রহ করে এই প্রভাত ফেরিতে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য সে কি করলো? অংশগ্রহণ করলো এত কষ্ট করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে আমরা মোটামুটি লখার 21শে সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিলাম। এখন এই যে যে কথাগুলো বললাম আমি, এর মধ্যে দেখি তোমরা কিছু কি শিখতে পেরেছ? আমি কয়েকটি প্রশ্ন তোমাদেরকে করছি, একেবারেই সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথার উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, গাছের পাতা বেয়ে কি গড়িয়ে পড়ছে বলো তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানি নিশ্চিত যে তোমরা এটা অবশ্যই পারবে। কি গড়িয়ে পড়ছে? তাহলে শিশির, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এটার উত্তর হবে শিশির। এরপরে কি আছে? লখার 21শে গল্পটির রচয়িতাকে, একবারে সহজ, আবু বকর সিদ্দিক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আবু বকর সিদ্দিক। এরপরে দেখো, তুলো মিঠির অন্য নাম কি? একেবারেই সহজ, তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ, তাই না? তুলো মিঠির অন্য নাম কি বলতো? হাওয়াই মিঠা। হ্যাঁ, হাওয়াই মিঠা। দেখো 4 নম্বরে, তেনাখানি শব্দের অর্থ কি?
কি পেরেছ নিশ্চয়ই? হ্যাঁ, তেনাখানি শব্দের অর্থ পুরনো ছেঁড়া কাপড়। গাছের পাতা বেয়ে কি গড়িয়ে পড়ছে? শিশির গড়িয়ে পড়ছে। লখার 21 গল্পটির রচয়িতাকে? আবু বকর সিদ্দিক। তুলো মিঠির অন্য নাম কি? হাওয়াই মিঠা। তেনাখানি শব্দের অর্থ কি? পুরনো ছেঁড়া কাপড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন জানলাম, তাই না? উত্তরও জানলাম। এখন দেখো, এই যে লখার 21, এটার মূল বক্তব্যটা কি? গল্পটিতে 21 ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লখা, কথা বলতে পারে না, কিন্তু তাতে কি বা আসে যায়। লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে, শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ আ আ আ ধ্বনির মধ্য দিয়েই বেরিয়ে আসে বাঙালির গর্বের উচ্চারণ, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। মূল বক্তব্যটা তাহলে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? মূল বক্তব্যটা হচ্ছে 1952 সালের মহান 21 ফেব্রুয়ারিতে শহীদেরা এই ভাষার জন্য নিঃস্বার্থভাবে জীবন দিয়েছিল, উৎসর্গ করেছিল। অর্থাৎ এক কথায় ওই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর 21 ফেব্রুয়ারি আমাদের দেশে পালন করা হয়। শুধু আমাদের দেশেই নাই, বহির্বিশ্বে এটা পালন করা হয়। এই যে লখার 21, অর্থাৎ লখা একজন অতি সাধারণ এক কিশোর, কথা বলতে পারে না, কিন্তু তার কথা বলতে না পারলেও তার মনে রয়েছে দেশপ্রেমের চেতনা, তাই না? সেই দেশপ্রেম সে জাগ্রত করতে চায় এবং সে সকালবেলা উঠে তারপর সে খালি গায়ে এই শিশিরের মধ্যে সে কি করলো? সে একটা মগডালে উঠে লাল ফুল পেড়ে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করলো। অর্থাৎ এখানে পুরোপুরি হচ্ছে শহীদদের প্রতি ভালোবাসা এখানে এই লখার 21-তে ব্যক্ত করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখছি যে তোমরা এই যে লখার 21 এর মূল বক্তব্য সহ আমি যতগুলো আলোচনা করলাম, প্রথম অংশ দ্বিতীয় অংশ, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা ভালোভাবে বুঝতে পারলেই আমাদের পরিশ্রমটা সার্থক হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা একটা বাড়ির কাজ দেই তোমাদের। কি পারবে না? দেখো বাড়ির কাজটা কি? তোমার দেখা যে কোনো একজন বঞ্চিত শিশুর নিজস্ব জগৎ সম্পর্কে 10টি বাক্য লিখবে। অর্থাৎ কি বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? দেখো, তোমার দেখা একজন বঞ্চিত শিশু, লখা যেরকম একজন বঞ্চিত শিশু, ঠিক সেরকম তোমার দেখা এরকম লখার মতো আরো বঞ্চিত শিশু তোমার আশেপাশে থাকতে পারে। সেই শিশুর যে নিজস্ব একটা জগৎ আছে, তারা কিভাবে থাকে, তারা কি খায়, তারা কিভাবে চলাফেরা করে, এই যে যে জগৎ, এই জগৎ সম্পর্কে 10টা বাক্য তোমরা লিখবে। এবং তোমাদের যে স্কুলের ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা ক্লাস 7-এর গ্রুপে তোমরা এই লেখাটা পোস্ট করবে, আমি দেখব এবং মূল্যায়ন করব। কি প্রিয় শিক্ষার্থী, পারবে না? হ্যাঁ, আমি জানি অবশ্যই পারবে। আর এই যে লখার 21, এটা ভালোভাবে যদি তোমাদের জানা থাকে, আয়ত্ত থাকে, তাহলে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর কথা বাড়াচ্ছি না, আমরা আবার অন্য কোনো অধ্যায় নিয়ে পরবর্তীতে তোমাদের সঙ্গে আবার এই ক্লাসে দেখা হবে, কথা হবে। পরিশেষে তোমাদের মঙ্গল, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো, আমাদের জন্য দোয়া রেখো, আমরাও তোমাদের জন্য দোয়া রাখছি। তো পরিশেষে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই লখার 21-এর দ্বিতীয় অংশ শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।